Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইট এপিসোডের 67তম আয়োজনের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, ঈদ উল আজহা আমাদের খুবই সন্নিকটে চলে এসেছে, আর ঈদ আয়োজনের জন্য আমাদের যে প্রস্তুতি তাও আলহামদুলিল্লাহ অনেকটাই আমরা সম্পূর্ণ করেছি। এবারের ঈদ আয়োজনে আপনাদের জন্য 4টি এপিসোড আমরা রাখার চেষ্টা করছি। আল্লাহ চাহেন তো ইনশাল্লাহ এই 4টি এপিসোড সবগুলোই আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হবে ইনশাল্লাহ। প্রথম যে এপিসোডটি, যেটা ঈদের আগের রাত্রে, যেহেতু কুরবানির ঈদ, চাঁদ রাত তো আসলে আমরা বলতে পারছি না, যেহেতু আমরা ঈদের আগের রাতটাকে চাঁদ রাত বলে অভ্যস্ত। বিশেষ করে মাহে রমাদানের পর যেই ঈদটা আসে, ঈদ উল ফিতর, সেখানে চাঁদ রাতের প্রসঙ্গটা থাকে। কুরবানির ঈদে চাঁদ রাতের প্রসঙ্গ না থাকলেও ঈদের আগের এপিসোডটা আমরা আসলে চাঁদ রাত বলতে বলতে মুখে এরকম চলেই আসে। তো যাই হোক, ঈদের আগের রাত্রে বরাবরের মতো এবারও আপনাদের সকলের প্রিয় হিলম্যান খ্যাত জয় বড়ুয়া ভাইয়ের ঘটনা থাকছে। আর তারপরে কার কার ঘটনা থাকছে খুব তাড়াতাড়ি আপনারা জেনে যাবেন। প্রিয় লিসেনার্স, আপনারাও কিন্তু ঘটনা পাঠাতে থাকেন। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করতে হবে। লিখে বা রেকর্ড করে যে কোনোভাবেই পাঠিয়ে দিতে পারবেন afnanthehorrorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORWORLDBD afnanthehorrorworldbd@gmail.com। স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আর এই ভিডিওর কমেন্ট সেকশনে ঘটনাগুলো নিয়ে কমেন্ট করতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ তো রয়েছেই, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকে 2টি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই 2টি ঘটনার মধ্যে প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার আরও একটি ঘটনা কিন্তু আমরা শনির রাতের 14তম আয়োজনের দ্বিতীয় ঘটনা হিসেবে প্রচার করেছি, ফারহান আপুর ঘটনা, যার বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাটে। আর ওনার আরও একটি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করব। গত এপিসোডে আমি বলেছিলাম যে যেই জায়গার কথা উনি বলেছেন বা যেই জায়গাতে ওনার বাড়ি, ওই জায়গাটা আমার বেশ চেনা। আমি ওনার সাথে পরবর্তীতে কথা বললাম, বিশেষ করে এখন যে ঘটনাটি, এই ঘটনাটির এক্স্যাক্ট লোকেশনটা কোথায় এটা জানার জন্য, কারণ যেহেতু আমি ওখানে বেশ কয়েকবার গিয়েছি। তো এখন যে ঘটনাটি শেয়ার করবো, এই ঘটনাটি যখন ঘটেছিল সময়কালটা 2003 কি 5 সাল। আর এই ঘটনার একটি অংশের প্রত্যক্ষদর্শী কিন্তু ফারহানা আপু নিজেই। ওই সময় উনি প্রাইমারি স্কুলে পড়তেন। আর ঘটনাটি যেই জায়গাটাতে ঘটে সেই জায়গার বিবরণটা একটু দিয়ে নেই। সুনামগঞ্জ থেকে যদি কেউ শিমুল বাগানের দিকে যেতে চায় সড়ক পথে আর কি, তাহলে বেশ অনেকখানি পথ পাড়ি দিয়ে বিন্নাখুলি বাজার নামক একটা জায়গায় আসতে হবে। এরপর মাঝখানে যে নদী, এটা হচ্ছে জাদুকাটা নদী। জাদুকাটা নদীর উপর ব্রিজ হচ্ছে। আমি 2020 সালে দেখেছিলাম যে ব্রিজের এই পাশে এক অংশ, ওই পাশে এক অংশ হয়েছে, মাঝখানে নাই। এখনও পর্যন্ত নাকি একই অবস্থা, মাঝখানের অংশ নাই, কাজ শেষ হয়নি বা কাজ মাঝখানে ধরাই হয় না, এমনটাও হতে পারে। তো বিন্নাখুলি বাজার থেকে যদি ওই পাশে যাওয়া হয়, ওইটাকে বর্তমানে বলে ইস্কনের ঘাট। কারণ ওখান থেকে বেশ কিছুটা এগোলে, মানে নদী পার হয়ে ওই পাশে এগোলে ইস্কনের একটা মন্দির রয়েছে। তো আমি যে শ্মশানের কথা বলেছিলাম গতকালকের এপিসোডে, সেটা মূলত ওই পাশের ঘাটে, মানে ইস্কনের ঘাটে, ওইখানে যে বাঁশঝাড় রয়েছে, বাঁশঝাড়ের মধ্যে একটি শ্মশান রয়েছে। ইস্কনের ঘাট থেকে অন্য আরেকটা সাইডে 10 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আরেকটা ঘাট রয়েছে, এটাকে বলা হয় হচ্ছে জালালের ঘাট। ওখানে বেশ কয়েকটা গ্রাম রয়েছে, করকাঠি গ্রাম, ঘাগরা গ্রাম। তো এই ঘাগরা গ্রামের কাছাকাছি বা জালালের ঘাটের কাছাকাছি একটা জায়গা রয়েছে, এটাকে সিলুগাতা বলে। এটা বলার পেছনে কারণ হচ্ছে যে হাওরের যেই জায়গাগুলোতে বেশি পানি থাকে, যেই জায়গার পানি কখনো শুকায় না, যেই জায়গাগুলোতে ভয়ের ঘটনা ঘটে, সাধারণত এই জায়গাগুলোকে স্থানীয়ভাবে গাতা বা গর্ত, আমরা গর্ত বলি, ওনারা গাতা বলে অভিহিত করে থাকেন। সব গাতায় যে সমস্যা রয়েছে বিষয়টা এরকম না, তবে অধিকাংশ গাতাতেই এই সমস্যা রয়েছে। আমরা একবার টাঙ্গুয়ার হাওর চষে বেরিয়েছিলাম, এমন একটা গাতার কাছে গিয়ে আমাদের নৌকা দাঁড়িয়েছিল। স্থানীয় একজন আনসার সদস্য আমাদেরকে জানিয়েছিলেন যে
আমরা ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে আছি এইখানে ভয়ঙ্কর একটা সাপ থাকে। অনেকেই এই সাপটা দেখেছে। স্থানীয় কয়েকজন মাঝির সাথেও কথা বলে সেই সত্যতা আমরা নিশ্চিত করেছিলাম। তো এরকম রহস্যে ঘেরা টাঙ্গুয়ার হাওর আর জাদুকাটা নদী অনেকেই দেখতে যান, শিমুল বাগান দেখতে যান। এক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, আমি পরের দিকে বলে দিচ্ছি ঘটনার শেষ দিকে। তো এই যে জালালের ঘাট আর সিলুগাতা, মূলত এই জায়গাটাতেই ঘটনা ঘটেছিল। ঘটনার সময়কাল তো বলেছি 2003 থেকে 5। ঘটনাটি যার সাথে ঘটে এই ছেলেটার বয়স 7 থেকে 8 বছর। তার নাম হচ্ছে নূর মিয়া। এই নূর মিয়াকে এই ফারহান আপু চিনতেন। নূর মিয়ার বড় ভাইয়ের নাম হচ্ছে ফুল মিয়া। এই ফুল মিয়া আবার প্রাইমারি স্কুলে ফারহান আপুদের সাথে পড়তেন ওই সময়। তো এই যে সিলুয়া ঘাটের ওখানেও কিন্তু একটা শ্মশান রয়েছে। আর সিলুয়া ঘাটের এখানে জালালের ঘাটের কাছে এই যে গাতাটা সিলুগাতা বা সিলুয়া ঘাট বা জালালের ঘাট, যে জায়গাটা, এখানে জালাল নামে একজন ব্যক্তি রয়েছেন, অনেক আগে থেকে এখানে দোকান করেন। ওনার দোকান সম্ভবত এখনও আছে বলে জানিয়েছেন ফারহানা আপু, এই জালাল নামে এই ভদ্রলোক। তো এই জায়গার একটা যে সিলুগাতা, এইখানকার পানি নাকি কখনো শুকায় না। আর এইখানে অনেক অনেক ভয়ের ঘটনা রয়েছে। এই যে নূর মিয়া, তার যিনি বাবা, উনি কিন্তু মাছ ধরতেন। আর জাদুকাটা নদীতে এখন কিন্তু একটা ব্যাপার রয়েছে, অনেকে পাথর উত্তোলন করেন। ফারহানা আপুর বাবাও কিন্তু এই পাথর ব্যবসার সাথে জড়িত আছেন বলে জানিয়েছেন। ওখানে যে পাথর উত্তোলনকারী সমবায় সমিতি রয়েছে, সেখানকার একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে ওনার বাবা রয়েছেন বলে জানিয়েছেন। তো এই যে সিলুগাতা, এইখানে নাকি কেউ গোসল করতে নামে না। জায়গাটা খুব যে বেশি এরিয়া নিয়ে তা না, আধা কিলোমিটার যদি ঘুরেও যেতে হয় তারপরেও মানুষ এই জায়গাতে গোসল করতে যায় না পারতপক্ষে। তো এই যে নূর মিয়ার বাবা, উনি নূর মিয়াকে সাথে নিয়ে, মানে তার ছোট ছেলেকে সাথে নিয়ে মাছ ধরতে বেরিয়েছেন। মাছ ধরছেন আর কি জাদুকাটা নদীতে। তখন বর্ষার সিজন ছিল। তো মাছ বেশ কিছু পেয়েছেন, 5 মিশালি মাছ পেয়েছেন, এর মধ্যে একটা বড় মাছ পেয়েছেন। আর হাওরের এই মাছগুলোর ডিমান্ড কিন্তু সবসময় বেশি থাকে, লোকাল লোকজনও কিন্তু অনেক দামে সেটা কিনে নিয়ে যান। তো উনি চিন্তা করেছেন যে মাছ যেহেতু ধরেছি, তাহলে এই মাছটা আমি বাজারে বিক্রি করব আর ছোট মাছগুলো দিয়ে নূর মিয়াকে বাড়িতে পাঠিয়ে দেব। তো উনি কি করেছেন, নূর মিয়াকে ছোট 5 মিশালি মাছগুলো দিয়ে বলেছেন যে যা বাবা বাড়িতে যা, তোর মার কাছে দে, তোর মা রান্না করবে এগুলা, আর আমি এই মাছটা বাজারে বিক্রি করে তারপর বাসায় আসতেছি, এই মাছটা রান্না করতে বল তোর মাকে তাড়াতাড়ি। তো উনি অবশ্য কিছুটা পথ নূর মিয়াকে এগিয়েও দিয়েছেন। তারপরে উনি অন্য দিক দিয়ে বাজারের দিকে চলে গেছেন। তো বাজারে উনি গিয়েছেন, মাছটা ভালো দামে বিক্রি করেছেন, বাড়িতে আসছেন। বাড়িতে আসার পর উনিও ক্ষুধার্ত ছিলেন, কিন্তু ওনাকে দেখার পর ওনার স্ত্রী বলছেন যে এই তোমার এতক্ষণে আসার সময় হলো, নূর মিয়া কই, ও কোথায়? আর তুমি না বলছিলা যে মাছ পাঠাই দিবা রান্নার জন্য, তুমিও নাই, তোমার ছেলেও নাই। তখন নূর মিয়ার বাবা বলছেন যে কি বলো তুমি, নূর মিয়াকে তো আমি সে কখন পাঠাই দিছি মাছ দিয়ে, ও আসে নাই। তখন নূর মিয়ার মায়ের বুকের মধ্যে ধরাস করে ওঠে। আসলে মায়ের মন তো, সন্তানের কোনো একটা অঘটন ঘটলেই কিছুটা হলেও একটা অনুভূতি কাজ করে তাদের মধ্যে। তখন চিৎকার করে বলে ওঠেন যে আমার ছেলেরে নিয়ে গেছে রে, আমার ছেলেরে নিয়ে গেছে। আসলে নূর মিয়ার বাবাও বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি। যেহেতু তার স্ত্রী এইভাবে বিলাপ করছেন, তখন উনি একটা বিপদের আঁচ করতে পারেন। উনি দ্রুত সেই ঘাটের দিকে যেতে থাকেন যেখান থেকে নূর মিয়াকে উনি বিদায় দিয়েছিলেন। তো ওই জায়গাতে যান, যাওয়ার পর ওখানকার যে লোকজন তাদের কাছে জিজ্ঞেস করেন যে নূর মিয়াকে দেখেছে কিনা। তখন বলে যে হ্যাঁ, নূর মিয়াকে তো দেখেছে, একটা জায়গায় সে গোসল করতে গেল বলে মনে হইল। এর বাইরে আসলে তারা আর কিছু বলতে পারেন না। তখন নূর মিয়ার বাবা, নূর মিয়ার মা, আরও কিছু লোকজন নিয়ে সেই জায়গায় যান যেই জায়গাতে লোকজন দেখেছিল নূর মিয়াকে গোসল করতে। তো ওই জায়গায় যাওয়ার পর দেখা যায় যে নূর মিয়ার যে শার্টটা ছিল, এই শার্টটা এক পাশে রাখা ভেজা অবস্থায় রয়েছে। নদীর পাড়ে
শার্টটা রাখা মনে হচ্ছে ও ওখানে গোসল করার জন্য নেমেছিল, নামার পর শার্টটা সে খুলে রেখেছিল এক পাশে। আর শার্টটা যে পানিতে ভিজেছে বিষয়টা এরকম না, মনে হচ্ছে এটা শুকনাই ছিল, আস্তে আস্তে ভেজা মাটির সংস্পর্শে থাকতে থাকতে শার্টটা ভিজে গিয়েছে বলে মনে হচ্ছে। কারণ শার্ট যদি সে ভিজিয়ে সে একটা পাশে রাখতো তাহলে একটু জড়সড়ো করে রাখতো বা একটা জায়গায় দলা করে রাখতো, কিন্তু বিষয়টা এরকম না, একটা শুকনো কাপড় যেভাবে রাখা হয় ও ওইভাবে রেখেছে। আর আরও একটি বিষয় মানুষজন দেখতে পায়, সেটা হচ্ছে নূর মিয়ার 2 হাতের 5 আঙ্গুল, তার মানে 10 আঙ্গুল, এক হাতের 5 আঙ্গুল আর এক হাতের 5 আঙ্গুল, এটা গভীর গর্ত হয়ে আছে নদীর পাড়ের এঁটেল মাটির উপরে। আর এই গর্তটা বেশ খানিকটা দূর গিয়ে নদীর পানিতে গিয়ে মিশেছে। তার মানে হচ্ছে কোনো কিছু নূর মিয়াকে টেনে হিচড়ে নিয়ে গিয়েছে। নূর মিয়া তার 2 হাতের 10 আঙ্গুল দিয়ে শক্তভাবে মাটির উপর আঁকড়ে ধরার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তখনই মানুষজন বুঝতে পারে যে নূর মিয়ার সাথে কি ঘটনা ঘটেছে। কারণ তারা বুঝতে পারে নূর মিয়া পানি থেকে উপরে উঠে গিয়েছিল, তারপরেও তাকে টেনে হিচড়ে নিয়ে গেছে। নিশ্চয়ই পানির এমন কোনো প্রাণী এখানে নাই যেটা তাকে নিয়ে যাবে, বিশেষ করে কুমির, ঘড়িয়াল, এগুলো তো এখানে নাই। আর ও যেই জায়গাতে নেমেছে সেটা হচ্ছে এই সিলুগাতার কাছে। মানুষজন বলতে থাকে ওকে পানির দেও নিয়ে গেছে। এদিকে নূর মিয়ার মা তো চিৎকার করে কান্নাকাটি করতে থাকে, লোকজন জাল ফেলতে থাকে, কিন্তু না, কোনোভাবেই নূর মিয়াকে আর পাওয়া যায় না। এভাবে রাত পার হয়ে যায়, সকাল আসে, আশেপাশে কোথাও লাশ ভেসে ওঠে কিনা সবাই সচেতন ছিল, কিন্তু না, সেটাও পাওয়া যায়নি। ওই দিনও কেটে যায়। তৃতীয় দিন একটা পদক্ষেপ ওনারা নেন। ওই গ্রামে একজন ব্যক্তি ছিলেন, নাম বললে সবাই চিনবে, সঙ্গত কারণে নাম বলছি না। উনি একটা সময় ডাকাতি করতেন। হাওড় এলাকায় এক দুর্ধর্ষ আতঙ্কের নাম ছিল সেই ব্যক্তি। পরবর্তীতে উনি এই প্রফেশনটা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে আসেন। তবে উনি স্বাভাবিক জীবনে আসেন বলতে কবিরাজি জীবনে আসেন। উনি বিভিন্ন কবিরাজি কাজ করতেন, গাছগাছার ওষুধ না, এই যে জাদুটোনা এগুলো করতেন। অনেক সময় অনেক খারাপ কাজও করতেন বলে শোনা যায়, বিশেষ করে কুফুরি সংক্রান্ত কাজ। শোনা যায় যে উনি এই পানির জিন সংক্রান্ত কাজগুলো জানতেন। আর ওনাকে দেখলে নাকি ভয় লাগতো। ফারহান আপু জানিয়েছেন যে যখন ওই লোকটা হেঁটে আসতো, ছোট বাচ্চারা, মহিলারা যদি খালি শুনতো যে ওই ডাকাত আসছে, সাথে সাথে তারা দৌড়ে পালিয়ে যেত। তার মাথার চুলগুলো বেশ লম্বা ছিল, দেখতে একটু শ্যামবর্ণের ছিলেন, চেহারাটাও একটু ভয়ঙ্করই ছিল। আমরা নাম বলছি না কারণ উনি গত হয়েছেন, অর্থাৎ ইন্তেকাল করেছেন, তাই তার নামটা আমরা বলছি না। তো ওনার শরণাপন্ন হয়। উনি তখন বাড়িতে ছিলেন না। ওনার পরিবারকে যখন জানানো হয় তখন উনি কোথায় আছেন, আশেপাশেই ছিলেন, তাকে ডেকে আনা হয়। তখন উনি বললেন যে তাকে একটু সময় দিতে হবে, উনি যোগাযোগ করবেন। এরপর উনি সকলকে নিয়েই ওই জায়গাটাতে চলে যান যেই জায়গাতে নূর মিয়া হারিয়ে গিয়েছিল। ওই জায়গাতে যাওয়ার পর উনি পানির কাছাকাছি জায়গায় বেশ কিছুক্ষণ বসে আছেন, অন্যরা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। উনি মূলত পানির নিচের ওই জিনদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছেন। বেশ কিছুক্ষণ পর উনি উঠে আসেন এবং এসে বলেন যে নূর মিয়াকে ওরা নিয়ে গেছে, নূর মিয়া বেঁচে আছে। তবে ওরা জানিয়েছে নূর মিয়াকে যদি ফেরত পেতে হয় তাহলে ওরা জীবিত ফেরত দেবে না, আর যদি নূর মিয়াকে না নেওয়া হয় তাহলে পানির নিচে ও জীবিত থাকবে। এখন সিদ্ধান্ত তার পরিবারের উপরে। মূলত সিদ্ধান্তটা জানানোর জন্যই, মানে কি সিদ্ধান্ত নেবেন তার পরিবার, নূর মিয়ার মা বাবা, এটা জানানোর জন্যই কবিরাজ উঠে এসেছেন যে বলো এখন আমি কি করব, তোমরা যেভাবে বলবো আমি সেভাবে করব। তখন নূর মিয়ার মা বাবা খুব কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছিলেন। আসলে এইভাবে সিদ্ধান্ত নেওয়াটা যে কোনো মা বাবার জন্যই খুবই কঠিন। সেটা হচ্ছে নূর মিয়ার মা বাবা দুজনেই বলেছিলেন যে পানির নিচে ও জীবিত থাকবে কি থাকবে না, বা জীবিত আছে কি নাই, এটা আসলে বোঝার কোনো উপায় নেই। এর থেকে যদি ওর
লাশটাও আমরা পাই, অন্তত কবরের কাছে গিয়ে দোয়া তো করতে পারবো। কবরটা দেখেও তো কিছুটা মনের সান্ত্বনা দিতে পারবো যে না, আমার ছেলেটা এখানে শায়িত আছে, এখানে শুয়ে আছে। এই সিদ্ধান্তটা জানিয়ে দেন কবিরাজকে। কবিরাজ বলেন আচ্ছা ঠিক আছে, আমি এটা বলে দিচ্ছি। এরপর উনি আবার হেঁটে হেঁটে ওই ঘাটের ওই জায়গাটাতে গিয়ে বসেন। উনি কি বলছিলেন দূর থেকে সেটা শোনা যাচ্ছিল না। মিনিট 20 পরেই উনি বলে ওঠেন যে তোমরা সবাই 5-6টা নৌকা নিয়ে এই নদীর চারদিকে অবস্থান নাও। বিশেষ করে একটা জায়গা দেখে দেন যে ওই জায়গার চারদিকে অবস্থান নিতে। যে কোনো সময় নূর মিয়াকে ওরা ফেরত দেবে। সাথে সাথে 4-5টা নৌকা তারা অবস্থান নেয়। কখন নূর মিয়া ভেসে ওঠে, এদিকে চতুর্দিকে লোকজন জড়ো হয়ে গেছে, আশেপাশের কয়েক গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে, তার মধ্যে ফারহানা আপুও আছেন, কারণ নূর মিয়াকে তো উনি চিনতেন। তো অনেকক্ষণ সকলে দাঁড়িয়ে আছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। হঠাৎ করে সবাই দেখে যে নূর মিয়া ভেসে উঠছে। কিভাবে ভেসে উঠছে? মনে হচ্ছে নূর মিয়ার 2 পায়ে ধরে একদম সোজা করে তাকে উপর দিকে উঠিয়েছে। প্রথমে মাথা উঠলো, গলা, পুরো বডি, পুরো পায়ের পাতা পর্যন্ত দেখা গেল। এর মানে পুরো বডিটা দাঁড়িয়ে গেল। এরপর বডিটা আস্তে করে কাত হয়ে পানির উপর ঠাস করে পড়ে গেল। সাথে সাথে নৌকা নিয়ে নূর মিয়াকে তুলে আনা হলো। দেখা গেল নূর মিয়ার নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে একদম তাজা রক্ত পড়ছে। তৃতীয় দিন তাকে যে পাওয়া গেল, পানির নিচে ঘন্টাখানেক হাত রাখলে কিন্তু হাতটা কেমন হয়ে যায় না, চামড়া কুঁচকে যায়, ফ্যাকাশে বর্ণ ধারণ করে। কিন্তু নূর মিয়াকে দেখে মনে হলো সে মাত্র পানি থেকে গোসল করে উঠেছে। আর তাকে যে এইভাবে দিয়ে গেল, কে দিয়ে গেল এটা দেখা যায় নাই। ফারহানা আপু জানিয়েছেন যে প্রতি বছর ওই জায়গাটাতে, বিশেষ করে জাদুকাটা নদীতে একজন মারা যাবেই। উনি এটাও জানিয়েছিলেন যে ওনাদেরই পরিচিত একজন বেশ বড় একটা নৌকায় পার হচ্ছিলেন ওই জাদুকাটা নদী দিয়ে। হঠাৎ করে ওই লোকটা নৌকায় নাই, নৌকার পেছনে বসা ছিল। এরপর কয়েকদিন পর তার লাশ পাওয়া যায়। একই রকমভাবে সে যে কয়েকদিন যে পানির মধ্যে ছিল এরকমটা মনে হয় নাই। প্রতি বছরই নাকি ওইখানে লোকজন মারা যায়। অনেক জায়গায় আমরা এরকম শুনি যে এই ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, আমি কিন্তু টাঙ্গুয়ার হাওর সংক্রান্ত বিষয় নিয়ে অনেকগুলো ঘটনা শেয়ার করার চেষ্টা করেছি বিভিন্ন সময়। ওখানকার যারা নৌকার মাঝি তাদের সাথে কথা বলেছি, তারাও বিষয়গুলো স্বীকার করেছেন। তবে ওনারা স্পেসিফিকভাবে কোনো কিছু বলতে চান না। কারণটা হচ্ছে যেহেতু এটা একটা পর্যটন এরিয়া হওয়ার কারণে এই বিষয়গুলো বললে ওখানে যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত আছেন তাদের ব্যবসা কিন্তু ক্ষতি হতে পারে। এখন ওনারা সিদ্ধান্ত যেটা নিয়েছেন যে এই সমস্ত বিষয়গুলো বলা যাবে না, তবে পর্যটকদের সেফটির জন্য যা যা করার দরকার ওনারা সেটা করবেন। এই জন্যই কিন্তু আগে হাউসবোটগুলো কিন্তু এলোমেলো জায়গায় অবস্থান করত রাতের বেলা। এখন কিন্তু সেটা হয় না। সবগুলো পর্যটকদের যেই হাউসবোটগুলো সবগুলো কিন্তু নীলাদ্রি লেকের একটা নির্দিষ্ট ঘাটে অবস্থান করে। এলোমেলোভাবে ঘোরাঘুরি করা সম্পূর্ণ নিষেধ সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার আগে যে যেখানে থাকুক না কেন, সন্ধ্যার আগেই ঘাটে চলে আসতে হবে, নীলাদ্রি লেকের ঘাটে। এই জন্য আপনারা দেখবেন যে এখন টাঙ্গুয়ার হাওরে আল্লাহর অশেষ রহমতে প্রশাসনের হস্তক্ষেপে মৃত্যুর ঘটনাগুলো অনেকটাই কমে এসেছে। আর শহর এলাকা থেকে যারা যান, বিশেষ করে ইউনিভার্সিটির স্টুডেন্টরা বা কলেজের স্টুডেন্টরা, দেখা যাচ্ছে যে শহর এলাকায় কোনো ওয়াটার বডি না থাকার কারণে কেউ তো আসলে এই ধরনের নির্মল পানিতে গোসল করার সুযোগ পান না। আর এই ধরনের নির্মল পানিগুলো দেখলে কার না গোসল করতে ইচ্ছা করে? এই আবেগ তো ধরে রাখা খুব মুশকিল। আর হুটহাট করে যে কোনো জায়গায় অনেকেই আগে নেমে পড়তেন, আর তখন দুর্ঘটনা ঘটত। এখন আল্লাহর রহমতে এই বিষয়গুলো অনেকটাই কমে এসেছে আলহামদুলিল্লাহ। যারা ওই দিকে যাবেন অবশ্যই আপনারা আপনাদের গাইডের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। গাইডের সাথে কথা বলে যেখানে নামার দরকার সেখানে নামবেন।
গাইডের পরামর্শ ছাড়া কোথাও না নামার অনুরোধ করব। অবশ্যই গাইডের পরামর্শ ছাড়া ওখানে গিয়ে পানিতে নামার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করবেন, কারণ বিপদে পড়লে লাইফ জ্যাকেটও কোনো কাজে আসবে না। ওখানকার যারা গাইড আছেন তারা বিভিন্ন জায়গা সম্পর্কে অবগত আছেন। ওনারা যেখানে নামতে বলবেন, যেখানে নৌকা ভিড়াতে বলবেন, সেখানেই আপনারা নামবেন। আর গাইড বা মাঝিকে ফোর্স করে কোথাও নৌকা থামিয়ে সেখানে নামার চেষ্টা করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। ওনারা হয়তো বা থামবেন, যেহেতু আপনাদের স্যাটিসফ্যাকশনের জন্যই মূলত তারা সেখানে আছেন, কিন্তু বিপদ হলে আপনাদেরই আগে হবে। এই জন্য বলি অবশ্যই তাদের পরামর্শ অনুযায়ী আপনারা সেই জায়গার সৌন্দর্যগুলো উপভোগ করবেন, মজা করবেন। তাহলে ইনশাল্লাহ আমরা বিপদাপদ থেকে হেফাজতে থাকতে পারবো। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যেহেতু আমি ওই এলাকায় দীর্ঘদিন ছিলাম চাকরির সুবাদে। আমি 2020 সালের 23শে সেপ্টেম্বর সুনামগঞ্জে যাই, সেখানে চাকরিতে যোগদান করি। ঢাকা থেকে আমার পোস্টিং হয়ে যায় সেখানে। ওখানে প্রায় 2.5 বছর ছিলাম। 2.5 বছর থাকার সুবিধার কারণে অনেকটা জায়গা সেখানে আমার ঘুরে বেড়ানো হয়েছে আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। তবে এই ঘটনাটি আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনা। প্রিয় লিসেনার্স, আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের হরর নাইট এপিসোডের 67তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ শরীফ হাসান। ওনার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলওয়াটি গ্রামে। উনি পেশায় একজন অটো রিকশা ড্রাইভার। ঘটনাটি ওনার নানার সাথে ঘটেছিল, আর এই ঘটনাটি উনি ওনার মায়ের মুখে অনেকবার শুনেছেন। যেখানে ঘটেছিল ওই জায়গাটা হচ্ছে রেন্ট্রিতলা বাজার, আর গ্রামের নাম হচ্ছে চান্দুরা। ঘটনার সময়কাল 1980 থেকে 82 সালের মধ্যবর্তী কোন একটা সময় হবে। ঘটনাটি যখন ঘটে তখন মৌসুমটা এই যে এখন যেরকম বর্ষাকাল ওই রকম। নানার কিন্তু শখ ছিল রাতের বেলা টেটা দিয়ে মাছ ধরা, সে বর্ষাকাল হোক, শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক, যখনই হোক না কেন তাকে টেটা দিয়ে মাছ ধরতেই হবে। নানার পরিবারে ছিল 6 মেয়ে, 1 ছেলে আর নানা নানি। নানার বাড়ির সামনের দিকেই রয়েছে একটি নদী, যেটি পাটেশ্বরী নদী নামে পরিচিত। নানার বাড়ি থেকে নদীতে হেঁটে গেলে প্রায় 5 থেকে 6 মিনিট লাগে আর কি। নদীর সাথেই একটি খাল মিশে আছে, আর এই খালটি এঁকে বেঁকে চলে গেছে উত্তরে বিলের দিকে। খালের 2 সাইডে রয়েছে সারি সারি অসংখ্য কদম গাছ, আর 2-3টা শেওড়া গাছ এবং আকাশী গাছ। স্থানীয়ভাবে এটি আকাশী গাছ বলেই অভিহিত করা হয়ে থাকে। তো নানা যেদিন মাছ ধরার জন্য বের হয়েছেন সন্ধ্যার পরে আর কি, তবে সন্ধ্যার পর থেকেই এমন বৃষ্টি শুরু হয়েছে উনি বের হতে পারছিলেন না। এখন চিন্তা করছেন যে এই থেমে যায়, কিন্তু না, বৃষ্টি থামার নামগন্ধ নাই। এই বৃষ্টি গিয়ে থামে রাত আনুমানিক 9টার দিকে। টানা এরকম মুষলধারায় বৃষ্টির কারণে অনেক পানি কিন্তু বেড়ে গেছে। বিলে তখন হাঁটু অবধি পানি কিন্তু হয়ে গেছে। তো নানা ভেবেছেন বিলের দিকে গেলে আজকে অনেক মাছ পাওয়া যাবে। তো উনি রাতের খাওয়া দাওয়া শেষ করে মাছের ঝুড়ি, ট্যাটা, তারপর কেরোসিন তেলের হ্যাজাক লাইট এগুলো নিয়ে প্রস্তুত হয়ে রওনা দিয়েছেন বিলের দিকে। বাড়ি থেকে 5 মিনিট হাঁটলেই একটা ব্রিজ পড়ে। এই ব্রিজটা অবশ্য পাটেশ্বরী নদীর উপরে। এই ব্রিজটা পার হয়ে ডান পাশে মাটির রাস্তা ধরে আরও 5 মিনিট হেঁটে গেলেই খাল। তো অন্যদিন মাছ ধরতে আসলে পাড়াপড়শির কিন্তু 2-3 জন মিলেই ওনারা আসতেন। আর এমন বৃষ্টি হয়েছে সন্ধ্যার পর থেকে অনেকেই বের হয় নাই, অনেকেই ঘুমিয়ে পড়েছেন। উনি একাই চলে আসছেন এবং এসে উনি অন্য কাউকে দেখছেন না। হয়তো এমন হতে পারে কেউ হয়তো বা আসবে তখন এসে পৌঁছায় নাই। রাত যে তখন অনেক, বিষয়টা এরকমও না। তো নানা তো রাতের বেলা এই খাল, নদী
বা গ্রামেগঞ্জের বিভিন্ন জায়গায় চলাচলে ওনার একটা অভ্যস্ততা রয়েছে। আর টুকটাক জিনভূতের ঘটনা এটা উনি ফেস করেছেন। ভয় কি জিনিস নানার মধ্যে এগুলো কম কাজ করে। আর উনি এমনিতেও সাহসী মানুষ ছিলেন, উঁচা লম্বা মানুষ ছিলেন, শরীরের শক্তিও ছিল অনেক। আর উনি খুব ভালো মনের এবং সহজ সরল মানুষ ছিলেন। নানা তো হেঁটে যাচ্ছেন মাছ ধরার জন্য। তো মাটির রাস্তা দিয়ে হাঁটার পর উনি পৌঁছে যান খালে। এরপর খালের উপর দিয়ে 2 মিনিট হাঁটলেই সামনে ধানি জমির বিল হয়ে গেছে আর কি, বর্ষাকালে এরকমটা হয়ে যায়। তো চারপাশে তখন শুনশান নীরবতা, আর জমির উপরে ভেসে থাকা ব্যাঙের ডাকও উনি শুনতে পাচ্ছেন। তখন তো বৃষ্টি চলে গেছে, তবে আকাশে মেঘ ছিল, যে কোনো সময় আবার বৃষ্টি হতে পারে। মাঝে মাঝেই বিজলি চমকাচ্ছিল। খালের পাড়ে কদম গাছ আর শেওড়া গাছও আছে। ওদিকে তাকালে শরীর শিউরে ওঠে। কিন্তু উনি খাল পাড় দিয়ে চলে আসলেন বিলের কাছে। ঘণ্টাখানেক আগে বৃষ্টি হওয়ার কারণে যেটা হয় সেটা হচ্ছে, ওই বৃষ্টির ফোঁটা যখন মাটির উপর পড়ে বা পানির উপরই পড়ে, গভীরতা যেখানে কম, ওই পানিগুলো কিছুটা ঘোলাটে হয়ে ওঠে। নিচের কাদামাটিগুলো কিছুটা উপর দিকে উঠে পানিটা কিছুটা ঘোলা হয়ে যায়। আর তখন নাকি মাছগুলো আবার উপর দিকে একটু উঠে আসে। তখন টেটা দিয়ে মাছ ধরতে নাকি সুবিধাই হয়। তো নানা কি করেছেন, এই হ্যাজাক লাইটের আলো বাড়িয়ে দিয়েছেন। উনি ওই অল্প পানিতে মাছ ধরার প্ল্যান করেছেন। তো মাছ উনি পাচ্ছিলেন, কই পাচ্ছেন, টাকি পাচ্ছেন, শোল পাচ্ছেন, স্থানীয় ভাষায় চিকরা বলে এক ধরনের মাছ, এটা পাচ্ছেন। এরকম পাঁচ মিশালি মাছ কিন্তু উনি টেটা দিয়ে ধরছেন, সমস্যা হচ্ছে না। উনি মোটামুটি 1 ঘন্টার কাছাকাছি সময় মাছ ধরেছেন। তখন অবশ্য ওনার ঝুড়িতে অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে। উনি চিন্তা করলেন যে কেউ তো নাই, একা একা উনি মাছ ধরবেন, আবার যে কোনো সময় আবার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। এই জন্য উনি সিদ্ধান্ত নিন যে উনি বাড়ির দিকে রওনা দেবেন। তো বিল থেকে জমির আইল দিয়ে হেঁটে খালের পাড়ে যখনই উঠবেন, তখনই কদম গাছ থেকে কদম ফুল দিয়ে কে যেন ঢিল মারল। আর এই কদম ফুলটা ওনার সামনে এসে পড়লো, 1 হাত সামনে এসে পড়েছে। উনি ভাবলেন যে বর্ষাকালে কদম গাছে তো অনেক কদম ফুল হয়, মাঝে মাঝে এমনিতেও পড়ে যায়, বাতাসে পড়ে, ঝড়ে পড়ে যায়, এমনিতেও পড়ে, ওরকমই হয়তো বা পড়েছে আর কি সামনে এসে। তো এই চিন্তা করার পর উনি খালের পাড় বেয়ে উপরে উঠেছেন। আর ঠিক তখনই কিছু একটা ওনার সাইডের খাল পাড়ের অংশের একটি কদম গাছের গাছ থেকে উড়ে গিয়ে খালের ওই পাড়ের শেওড়া গাছের উপরে বসলো। মনে হলো অনেক বিশাল দুটো ডানা মেলে দিয়ে অনেক বড় কোনো পাখি উড়ে এসে শেওড়া গাছের উপরে বসলো। আর যখনই বসলো, শেওড়া গাছটা বেশ জোরে সোরে দুলে উঠলো। মনে হলো শেওড়া গাছের ধারণ ক্ষমতার থেকেও বেশি কিছু এসে শেওড়া গাছের উপর বসেছে। তখনই বেশ এলোমেলোভাবে দুলে উঠলো। যখনই এমনটা দুলে উঠে উনি দেখলেন, তখনই ওনার নাকে মাছ পচার বিশ্রী দুর্গন্ধ নাকে অনুভব করেন। অথচ ওনার ঝুড়িতে থাকা মাছগুলো কিন্তু একদম তরতাজা, দুর্গন্ধ তো হওয়ার কথা না। তখন উনি কি করেছেন, ওই যে হ্যাজাক লাইটটা ছিল ওনার, ওইটা একটু উঁচু করে ধরেছেন ওই শেওড়া গাছের দিকে। চিন্তা করেছেন যে গাছে ওটা কি বসলো, বড়টারও কোনো বাদুর নাকি। এত বড় বাদুরগুলোকে ওনারা আবার কলা বাদুর বলেন। চিন্তা করলেন এরকম কলা বাদুর বসছে কিনা। তো হ্যাজাক লাইটের কিন্তু অনেক আলো হয়। উনি দেখলেন যে না, শেওড়া গাছে ওরকম কিছু দেখা যাচ্ছে না, তবে গাছটা দুলছে। তখনও দুলছিল আর কি, প্রথম যে দুলুনিটা ছিল ওটা এখনও কিছুটা রয়ে গেছে। শেওড়া গাছের ডাল পাতাগুলো অনেকটা বেশ ঘন ঘন বা ঝোপঝাড়ের মতো হওয়ার কারণে ভেতর দিকে কিন্তু অন্ধকার, এই জন্য খুব একটা ভালো কিছু দেখাও যায় না। তো উনি ভাবলেন যে হয়তোবা এর ভেতরেই কোন একটা বাদুর বসে আছে। এই ভেবে উনি বাড়ির দিকে আবার হাঁটা ধরেছেন। ওই পারে যখন গিয়েছেন, ওই পারে শেওড়া গাছ আছে, ওইখানে যখন গিয়েছেন, এবার 2 থেকে 3টা কদম ফুল ওনার দিকে কে যেন ঢিল ছুঁড়ে মারে। তার মধ্যে একটা কদম ফুল ওনার গায়ে এসে পড়ে। এইবার উনি বুঝতে পারলেন যে এইটা কোনো নিশাচর পাখি বা কলা বাদুরের কাজ না,
নিশ্চয়ই কোনো দুষ্টু মেছো পিশাচ তার পিছু নিয়েছে। তো উনি এই ধরনের সমস্যাগুলো এর আগেও টুকটাক ফেস করেছেন, এই জন্য খুব একটা বেশি চিন্তা না করে আবার হাঁটা ধরেছেন বাড়ির উদ্দেশ্যে। আর ঠিক তখনই ওই পিশাচটা খালপাড়ের ওই পার থেকে পুরুষ এবং কোনো বাচ্চা ছেলের একত্রে কণ্ঠস্বর যেরকম হয়, মিশ্রিত কণ্ঠস্বর, ওই রকম গলায় বলে ওঠে, কিরে মনফর, আজকে তো অনেক মাছ মারলি, আমাকে 2টো মাছ দিয়ে যা। এই কথা শোনার পর নানা কিছুটা সাহস নিয়ে বলেন, আমি তোকে 2টা মাছ ঠিকই দেব, কিন্তু আমাকে আবার বিরক্ত করবি না তো, আবার এসে মাছ চাইবি না তো। তখন পিশাচটা বলে ওঠে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, আর চাইবো না, দে আমাকে 2টা মাছ, তাড়াতাড়ি শেওড়া গাছের দিকে ছুঁড়ে মার। নানা কি করেছেন, 2টো মাছ হাতে নিয়ে জোরে করে শেওড়া গাছের দিকে ছুঁড়ে মেরেছেন। নানা দেখলেন 2টো লম্বা হাত, লিকলিকে হাত সা করে বেরিয়ে আসলো। হাত দুটো রাবারের মতো বলে যাচ্ছে। এই হাত কি করলো, 2টো মাছ খপ করে ধরে ফেললো। এরপর হাত আবার ওই শেওড়া গাছের ভেতর দিকে যাওয়া শুরু করলো। নানা বুঝতে পারলেন যে এই হাত আর কারো হাত না, এইটা ওই মেছো পিশাচের হাত। নানা চিন্তা করেন, যাক, আপদ বিদায় হয়েছে। উনি আবার খালপাড় দিয়ে দ্রুত বাড়ির দিকে হাঁটা ধরেছেন। বেশ খানিকটা হাঁটার পর খালের শেষের দিকে এসে আরও একটা শেওড়া গাছ রয়েছে, সেটা অবশ্য ওনাদের বাড়ির খুব কাছের যে খাল, এই খালের পার ঘেঁষেই। এখান থেকে আর কয়েক মিনিট হাঁটলেই মাটির রাস্তা সামনে। যখন উনি শেওড়া গাছটার কাছে এসেছেন, তখন ওনার সামনে শেওড়া গাছটিতে আবার সেই আগের মতো ঝাঁকি দিয়ে ওঠে। উনি বুঝতে পারলেন নিশ্চয়ই ওই মেছোটা আবার এই শেওড়া গাছে এসে বসেছে। সেই সাথে যখনই উনি বিশ্রী মাছ পচার গন্ধ নাকে পেলেন, তখন বুঝতে পারলেন যে এই মেছোটা আবার মাছের লোভে ওনার পথ আটকে দিয়েছে। ওই সময় নানা বলে উঠলেন, এই বেটা ফাজিল, তোকে না 2টা মাছ আমি দিলাম, আবার এসে আমার পথ আগলাচ্ছিস কেন? যা, এখান থেকে ভাগ। তখন ওই পিশাচটা বলে ওঠে, আমাকে আরো 2টো মাছ দিয়ে যা মনফর। এই কথা শোনার পর নানার তো ভীষণ রাগ উঠে যায়। পিশাচটাকে ধমক দিয়ে অনেক কথা বলতে থাকেন যে তোদের এই একটা ঝামেলা, একবার দিলে আবারও আসিস, এই জন্য অনেকেই দেয়ই না। আমি দিলাম তো, এখন আমার পিছু নিছিস না, প্রথমে দিতাম না, ওটাই ভালো ছিল, যা, একটা মাছও দেব না, যা পারিস কর। যখনই নানা এটা বলেছেন, তখনই নানা দেখতে পান ওই শেওড়া গাছের উপর থেকে কালো মেঘের মতো কি যেন একটা সা করে উড়ে এসে এক লাফে ওনার সামনে এসে দাঁড়িয়েই ওনাকে জড়িয়ে ধরে বলতে থাকে, মাছ না দিয়ে তুই যেতে পারবি না। আসলে এত জোরে এসে ওনাকে জড়িয়ে ধরেছে, আচমকা এরকম জড়িয়ে ধরার কারণে ওনার হাতে থাকা হ্যাজাক লাইটটা নিচে পড়ে যায়, একদম গড়াতে গড়াতে পানির মধ্যে গিয়ে পড়ে। ওনার হাতে তো ট্যাটা ছিল, হাত থেকে ট্যাটাও পড়ে যায়। আর উনিও গড়াতে গড়াতে ওই খালের পানির কাছাকাছি চলে গেছেন, তবে পানির মধ্যে পড়েন নাই। উনি দেখতে পান যে এই অবয়বটার শরীরে বড় বড় লোম রয়েছে, আর কোনো নেকড়ে যদি 2 পায়ে দাঁড়িয়ে থাকে যেমনটা দেখা যায়, অনেকটা ওই রকম আর কি। এই জিনিসটার মুখ এবং শরীর থেকে ভীষণ দুর্গন্ধ আসছে, উনি বমি করে দেবেন এমন একটা অবস্থা। তবে ওই জিনিসটা তার সাথে ধস্তাধস্তি শুরু করেন, কয়েক মিনিট ধস্তাধস্তি হয়েছে আর কি। সুযোগ পেয়ে নানা কি করেছেন, ওই পিশাচটার শরীরে পা দিয়ে সজোরে মেরেছেন এক লাথি। লাথি খেয়ে পিশাচটা ছিটকে গিয়ে পড়ে খালপাড়ের ধানের জমিতে। খাল থেকে নেমে উনি যখন ওই পিশাচটির দিকে হাতে থাকা ট্যাটা, মানে ট্যাটা তো নিচে পড়েছিল, ওইটা আবার হাতে নিয়েছেন, ওইটা যখন তাক করছেন, বলছে যে দিলাম কিন্তু, তখনই ওই জিনিসটা যেভাবে এসেছিল আবার সা করে উড়ে ওই শেওড়া গাছের দিকে চলে যায়। শেওড়া গাছের উপরে গিয়ে ধপাস করে বসে, তখন শেওড়া গাছটা আবার দুলে ওঠে। দূর থেকে ওই পিশাচটা বলতে থাকে সেই মিশ্রিত কণ্ঠে, 2টা মাছের জন্য আমার সাথে যা করলি, আমি কিন্তু এটা ভুলবো না, সুযোগ পেলে তোকে আবারও ধরবো। তখন মনফর নানা বলছেন, তোকে 2টা মাছ দেওয়ার পরও তুই আমার সাথে যেটা করলি আমিও কিন্তু ভুলবো না, সুযোগ পেলে এই ট্যাটা তোর শরীরে আমি বিদায় দেব, আসিস তুই আমার সামনে। এই বলে নানা বাড়ির দিকে হাঁটা ধরেন। হ্যাজাক লাইটটা উনি আর খুঁজে পান নাই, কারণ হচ্ছে
ওইটা গড়াতে গড়াতে পানির মধ্যে পড়ে গেছে, আর এখন সেটা পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। মাছের ঝুড়িটা ওটা একপাশে পোড়া ছিল, উনি সেখান থেকে ওটা তোলেন, কিছু মাছ ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল। যতটুকু দেখতে পাচ্ছিলেন, হেজাক লাইটটা না থাকার কারণে খুব একটা দেখতে পাচ্ছিলেন না, কারণ আকাশে তো চাঁদ ছিল না, মেঘাচ্ছন্ন ছিল আকাশ। উনি মাছ যতটুকু পেরেছিলেন ওনার ঝুড়িতে আবার তুলেছিলেন, এরপর ট্যাটা হাতে নিয়ে বাড়ির দিকে রওনা দেন। ঠিকঠাক মতো বাড়িতে চলেও আসেন। তো ওনার যে জ্বর আসবে, শরীর অসুস্থ হবে, এমন আল্লাহর রহমতে কিছুই হয় নাই। পরবর্তীতেও ওই দুষ্টু পিশাচটার সাথে ওনার দেখা হয় নাই। তবে উনি রাতের বেলা মাছ ধরতে যে কখনো যান নাই বিষয়টা এরকম না, তবে একা কখনোই যান নাই, সবসময় 3-4 জন সাথে নিয়ে গিয়েছেন। তো শরীফ ভাই জানিয়েছেন যে মনফর নানা 2008 সালে স্বাভাবিকভাবেই মৃত্যুবরণ করেন। আপনাদের ওয়ার্ল্ডের লিসেনারদের কাছে উনি ওনার নানার জন্য দোয়া চেয়েছেন, তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। তা আমরা দোয়া করি আল্লাহ নানাকে বেহেশতের উচ্চ মাকাম দান করুক, তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুক। সেই সাথে আল্লাহ তাআলা আমাদের যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন তাদেরকেও ক্ষমা করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এ পর্যন্তই ছিল। আশা করছি ঘটনা দুটো আপনাদের ভয় শিহরণ জাগাতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ। যারা ঘটনা পাঠিয়েছেন ফারহান আপু এবং শরীফ ভাই দুইজনকেই জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাআল্লাহ আমরা ক্রমাগত পেতে থাকব। সত্য ভয়ের ঘটনা পাঠিয়ে আফনান দ্য হরর ওয়ার্ল্ডকে আপনারা সমৃদ্ধ করবেন। সেই সাথে যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের প্রতিনিয়ত পাঠানো সত্য ভয়ের ঘটনাগুলো আফনান দ্য হরর ওয়ার্ল্ডের পথ চলাকে অনেক মসৃণ করছে, সমৃদ্ধ করছে। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের জন্যই শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করছি, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া করছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।